আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছে না আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না, আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসাই দিচ্ছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তো আমরা কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এই স্ট্যাটাস দিত। এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করেছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করেছেন, কারোর সামনে মাথা নত করেন নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনা চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন, আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্র কায়েম করছে। জিহাদ করার দরকার, জিহাদও করছে, কেতালের দরকার, কেতালও করছে। আস্তে আস্তে মক্কা বিজয় করছে, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে একটা। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে, এমন না বিষয়। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে আপনি কয়েকদিন পরে দেখবেন ইনশাআল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তখন এরা আবার হামাসকে ঠিকই করবে যোদ্ধা, তখন ঠিকই বলবে যোদ্ধা। এখন বলতেছে বিদ্রোহী, বলতেছে সন্ত্রাসী। হ্যাঁ, তো একটা বিষয় আগে বলে নেই, এটা বোঝা দরকার আছে যে দেখেন, ফিলিস্তিনের যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না, সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল, তাই না? বিষয়টা ওখানে তো সবাই, ওখানে বোম পড়তেছে, ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে না অস্ত্র হাতে নেওয়া ফরজ? এটা বোঝার জন্য আপনার তো মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল, তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল? ফরজ ছিল। একই অবস্থা সিরিয়াতে হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই। কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মেহনত চলবে, মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা, দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজও কালও হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত, আগের সমস্ত জিন্দেগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসা। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসে নাই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইয়েরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা, নতুন করে আবার কেউ, তাহলে অসুস্থ রাখবে, ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সমস্যা। আর্মি পর্যন্ত পারে না, কি পারে না? সেনাবাহিনী পারে না, পারে? পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায়,
ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবানের কথা বলছি। ওখানে যে কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ওদের স্বপ্ন। এই উদ্দেশ্যে তারা হাঁটছে এবং তারা অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে। এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ। আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতে চায়, কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? সিনেমা দেখার সময় কোথায়? সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি, এই কথাটা কি বলা যাবে কি যাবে? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে। এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক ভাষা, আমরা তাদেরকে সেলুট জানাই। কিন্তু আপনারা ভুল জায়গায় আশ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতেন। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন, আপনারা কিন্তু উমর ইবনে খাত্তাব হতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না বের হয়ে, আমাদের চাকরি ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন এবং নামাজ। এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, কোরআন পড়েন আপনি, মন ভালো। আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে, কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়ার কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছে ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো চলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকানো উচিত ছিল না? হয়েছে সব কিছু। এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্রক্ষমতা নিতে চাই, আমরা কিন্তু বেগ পাবো, ভালো রকমের বেগ পাই। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন মন খারাপ করেন না, আমরা ভুল করছি এই যে আমরা ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি। আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কারিমা পড়া না পড়ার পার্থক্য তো, বাকি আপনার পিঠে ছুরি এরাও মান ওরাও মান। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটিন টুকরার জন্য লড়বেন, এবার পুরো রুটি নিয়ে লড়বেন, প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন। যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নেই। আমাদের কি নেই? কোনো গোপন এজেন্ডা নেই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে। কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কেন বসে থাকার সুযোগ নেই? এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে করার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক আপনার তৌফিক দান করেন। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্বটা কমে, এই দূরত্ব রাখা যাবে। ইখতিলাফ আছে থাকে, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই,
নাকি আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুক্তাদের আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দেখি ভাই নাকি? আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন ভাই, মুমিনে কি ভাই? খালাস, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি মুসলিম, খালাস এইটুকু। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না। সে যে কোনো নামে আসুক, এক্স ওয়াই জেড, দেখেন দরকার এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই। এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্যান্য আলোচনা চেয়ে আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন, এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা, এর বাইরে কোনো আলাপ নাই। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে? পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা, সবচেয়ে বড় জালেম ইসরায়েল, সবচেয়ে বড় জালেম আমেরিকা, এটা চিন্তা কি আপনার বাকি আছে? এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়া দাবি করার উচিত না। খোলামেলা এটা সবাই জানে, সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল। মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোমের মানুষ আমরা এটা দেখার মতো আর সাহসী নাই। অনলাইনে দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে, আমি স্কিপ করে চলে যাই, হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহ। দোয়া করে কি করবো? আমার দোয়ার তো তার দরকার নেই। আমার দোয়ার তার কি দরকার? আমাদের মতো পাপী মানুষের দোয়া দিয়ে কি? এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা, সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে। আর যদি ওই ইসরায়েল, ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আমাদের ভুল হবে না? ছাত্র ভাইরা ভুলটা করছে, ছাত্র ভাইরা ভুলটা করছে, কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে, বুঝের অভাবের কারণে করছে। ঠিক আছে, ঠিক আছে, এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে, এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে, একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে এখানে নার্সিং করতে, জীবনটা যেন ভুল পথে না যায়। কারণ আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে।